হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 10 রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে গণিতের উপরে যে স্কুলগুলো নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা স্কুল নম্বর 4 এর যত কোশ্চেন রয়েছে, শর্ট কোশ্চেন, লং কোশ্চেন, সমস্ত কোশ্চেন কিন্তু একটি ভিডিওতে আলোচনা করব। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি, স্কুল নাম্বার 3 অবধি আমি কমপ্লিট করে দিয়েছি, প্লিজ তোমরা দেখে নিও, ভীষণ উপকারে লাগবে। তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি ডিটেল অ্যানালাইজ করে দিয়েছি। তো তোমাদের অবশ্যই বলবো ভিডিওগুলো অবশ্যই দেখবে, এবং আজকের ভিডিওটি যারা নতুন এসছো সবাইকে বলবো শেষ পর্যন্ত প্লিজ ভিডিওটি দেখো। শেষে যদি ভালো লাগে তবে একটা লাইক করে দিয়ে যাবে। আজকে তোমাদের বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের যত কোশ্চেন রয়েছে সমস্ত কোশ্চেন কিন্তু আজকে আমরা আলোচনা করব। তোমরা যদি আমার করানো কোশ্চেনের অ্যান্সার গুলো পিডিএফ পেতে চাও, তাহলে কিন্তু তোমাদের নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল রয়েছে, লিংক রয়েছে। টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে ডাউনলোড করে। পরবর্তী সময় এক্সামের সময় তোমরা দেখে নিতে পারবে। না হলে তোমরা খাতা পেন নিয়ে বসো, আমি যেগুলো যেভাবে করাচ্ছি খাতায় ভালো করে রেডি করে রাখো, পরীক্ষার সময় যেন ওইগুলো দেখেই তোমাদের যাতে সলিউশন আর খুঁজতে না হয়, এক ধার থেকে যেন পরপর থাকে। আমি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু পরপর তোমাদের করিয়ে দিচ্ছি। ওকে, দেখো বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ফার্স্ট এমসিকিউ কোশ্চেন করবো আমরা। 6টা কোশ্চেন থাকে তোমাদের। ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে বার্ষিক y/3% সরল সুদের হারে 2x টাকার সরল সুদ xyz বাই 150 টাকা হলে সময় কত হবে হিসেব করে লিখতে বলেছে। কি দেওয়া নেই বলো, এখানে দেওয়া নেই হচ্ছে গিয়ে সময়, তাই না? কি কি দেওয়া আছে বাবু বলো? দেখো এখানে আর দেওয়া আছে, y/3% দেওয়া আছে। আচ্ছা, কত টাকার মানে এখানে পি দেওয়া আছে, সরল সুদ আই দেওয়া আছে। তাহলে দেখো আমরা কি জানি বলো, আমরা জানি যে সরল সুদের সূত্র কি হয়, পি আর টি বাই 100। এবং এই পি আর টি বাই 100 সমান দেওয়া আছে আমাদের কত, এক্স ওয়াই জেড বাই 150। দেখো সুদটাই তো আমাকে দেওয়া আছে, সরল সুদ আই এর মান এক্স ওয়াই জেড বাই 100। তাহলে এখানে পি কত, পি রয়েছে 2x টাকা, তাহলে পি এর জায়গায় আমি লিখবো কত, 2x। আর কত দেওয়া আছে, y/3%, তাহলে আর এর জায়গায় লিখবো আমি y/3। টি আমি যদি ধরে নিই যে টি বছর সময় লাগবে, ঠিক আছে, টি বছর যদি আমি সময়টা ধরে নিই, তাহলে ডিভাইডেড বাই 100, এটা সমান কত আছে, xyz/150। ইয়েস অন্য, জাস্ট আমরা এখানে কাটাকাটি করব। দেখো দুদিকে, এদিকে এক্স কেটে যাবে, ওয়াইও কেটে যাবে। আচ্ছা এখানে দেখো একটা শূন্য কাটবে, 5-এ যদি কাটি 5-2-এ 10, 5-3-এ 15, ঠিক না? তাহলে আমাকে বের করতে হবে কি টি এর ভ্যালু। তাহলে টি সমান কত হবে এইখানে, আচ্ছা 3-3ও কেটে দাও এখানে, তাহলে 2 × z হয়ে যাবে। তাহলে 2ও কে যদি কেটে দিই আমি, তাহলে অ্যান্সার হচ্ছে কত, টি সমান জেড। আর কিছুই আছে কি? কিছুই নেই, সব কিন্তু কেটে গেছে। তাহলে অ্যান্সার হবে, দেখো অ্যান্সার হবে অপশন এ হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ সময় হবে জেড বছর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, একদম ইজি কোশ্চেন ছিল। কি করলাম আমি, সূত্র আমি বসিয়েছি, যে সরল সুদের সূত্র কি জানি, পিআরটি বাই 100। তাই পিআরটি বাই 100 এর মান তো দেওয়া রয়েছে xyz/150। ওকে, জাস্ট ভ্যালুটা বসিয়েছি, পি এর জায়গায় 2x লিখবো কারণ দেওয়া আছে আমাকে 2x টাকায়, আর এর জায়গায় y/3 লিখেছি। আর টি আমি ধরে নিচ্ছি যে টি বছর পরে আর সময়টা মানে যে সময়টা হয় সেটা টি বছর ধরে নিয়েছি। তাহলে টি/100 লিখেছি আমি, কারণ সূত্রে দেওয়া রয়েছে নিচে 100 থাকবে। xyz/150 কাটাকাটি করে দেখবে টি এর মান বেরোচ্ছে তোমাদের কত, জেড বছর। তাহলে অপশন হবে এ ইজ দ্য রাইট অ্যান্সার, জেড বছর। নেক্সট কোশ্চেন আসবো, কোশ্চেন নাম্বার 2। দেখো চক্রবৃদ্ধি সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে টি টাকা এন বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে, দেখো ভালো করে দেখবে, সুদের পর্ব দেওয়া রয়েছে। দেখো 3 মাস যদি সুদের পর্ব দেওয়া রয়, মানে 3 মাস অন্তর যদি দেওয়া থাকে, 3 মাস অন্তর দেওয়া থাকে, তাহলে অ্যাকচুয়াল আমাদের সুদের পর্ব কত দেওয়া রয়েছে, সুদের পর্বটা কত, 3 মাস অন্তর যদি দেওয়া হয়, তাহলে বছরে নিশ্চয়ই সে 4 বার দিবে। তাহলে সুদের পর্ব হচ্ছে কি আমাদের 4। ক্লিয়ার না হলে বলবে। যদি 3 মাস অন্তর অন্তর, সরি 6 মাস অন্তর দেওয়া হয়, তাহলে সুদের পর্ব কত হয়, 2 হয়, কারণ বছরে সে 2 বার দিবে। 3 মাস অন্তর অন্তর দিলে কতবার দিবে, নিশ্চয়ই বছরে 12 মাস রয়েছে, 4 বার দিবে, 3 × 4 = 12। ওকে, তাহলে দেখো এখানে আর দেওয়া রয়েছে। আচ্ছা, সুদের হারে পি টাকা এন বছর পরে সমূল চক্রবৃদ্ধি বলেছে, তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্র কি, সমূল সমূল চক্রবৃদ্ধি কি করতে হয়, এগুলো নিয়ম কি ছিল, কিভাবে ছিল, p×1 আর এর জায়গায় লিখবো r/, সুদের পর্বকে আর কে সুদের পর্ব দিয়ে ভাগ করবো, r/4/100 হোল টু দা পাওয়ার এন। এন কত আছে, এন, কিন্তু এন কে কি করব, সুদের পর্ব দিয়ে গুণ করব। এটাই হচ্ছে কি আমাদের সমূল চক্রবৃদ্ধি। তাহলে কত বেরোচ্ছে, p×1 r/400 হোল টু দা পাওয়ার 4n, হোল টু দা পাওয়ার কি বেরোবে, 4n। তাহলে দেখো এখানে এইটা কোথায় আছে, অপশন
3 × 1 + এই অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে? অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। তাহলে নিয়মটা কি আরেকবার বলে দিই আমি তোমাদের, এইখানেই তোমাদের পড়া হবে, এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। যদি তোমরা মন দিয়ে শোনো এইখানেই পড়া হবে, বাড়িতে দেখতে হবে না। ঠিক আছে? দেখো, সূত্র হচ্ছে গিয়ে কি, সুদের পর্ব যা বেরোবে 4 মাস 3 মাস অন্তর হলে সুদের পর্ব হচ্ছে 4, 4 মাস অন্তর যদি হয় সুদের পর্ব হবে 3, 6 মাস অন্তর হলে সুদের পর্ব হবে 2, 2 মাস অন্তর হলে সুদের পর্ব হবে 6। লিখে রাখতে পারো যেগুলো বললাম আমি। ওকে? আচ্ছা, সুদের পর্ব যদি 4 হয়, নিয়ম হচ্ছে গিয়ে কি, সূত্র হচ্ছে p×1 + r/100 কিন্তু যদি সুদের পর্ব দেওয়া থাকে তাহলে কি করবে, আর কে সুদের পর্ব দিয়ে ভাগ করবে। দেখো এখানে সুদের পর্ব 4 আছে, তাই আর কে আমি 4 দিয়ে ভাগ করেছি। সময়কে সুদের পর্ব দিয়ে গুণ করবে, একদম সিম্পল কথা, কিচ্ছু মনে রাখার প্রয়োজন নেই। সুদের আর কে সুদের পর্ব দিয়ে ভাগ করবে, সময়কে সুদের পর্ব দিয়ে গুণ করবে। ঠিক আছে? দিলেই কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ক্লিয়ার না হলে বলবে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3। তাহলে দেখো x³ / x=1 হলে সমীকরণের সমাধানগুলি কত হবে। দেখো এই কোশ্চেনটা এর আগেও করিয়েছি আমি, এই কোশ্চেনটা আগেও করিয়েছি আমি। যারা রেগুলার দেখছো তাদের কাছে এগুলো কোনো ব্যাপার হবে না। x³ / x সমান হচ্ছে 1, তাহলে x³ সমান কত হবে, x হবে। x³ - x সমান কত হবে এখানে, x³ - x সমান কত হবে, 0 হবে। তাহলে দেখো x যদি আমি কমন নিয়ে নিই, x যদি কমন নিয়ে নিই তাহলে x² - 1 সমান 0। তাহলে x সমান একটা 0 হচ্ছে আর x² - 1 সমান 0 হচ্ছে। ঠিক আছে? তাহলে x + 1, x² - 1 সমান 0 হলে কি হবে, আচ্ছা এখান থেকেই পেয়ে যাবো আমি। x সমান কত হবে, x² সমান +1 হয়ে যাবে। তাহলে x সমান কত হবে, +-1, মানে কি, স্কোয়ার রুট উঠে দিলে, তুলে দিলে ওইদিকে রুট ওভার চলে আসবে, +-√1। তাহলে কি কি মান আসছে, দেখো একটা 0 আসছে, একটা +1, একটা -1। তাহলে 0 +1 -1, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর, 0 +1 -1। ক্লিয়ার না হলে বলবে, একদম ইজি কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, প্রত্যেকটা প্রশ্ন বুঝে করো, যেখানেই করো না কেন, বারবার বলছি আমি, প্রত্যেকটা প্রশ্ন বুঝে করো, যাতে তোমাদের নতুন কোনো যদি অঙ্ক আসে, তোমরা এবছর মাধ্যমিকের কোশ্চেন দেখেছো নিশ্চয়ই, তোমাদের কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেল বুঝে যেতে হবে বাবু। বারবার বলছি আমি, প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বোঝো, কোশ্চেন যদিও চেঞ্জও আসে যাতে তোমাদের প্রশ্নের না আটকায়। 100-এ 100 পেতে হলে কিন্তু তোমাদের ভীষণ 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 পরিশ্রম করতে হবে। বারবার বলছি, তোমরা যদি আমার ভিডিওগুলো ফলো করো, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের টেকনিক তোমাদের বলে দিই। তাই প্রত্যেককে বলবো যে অবশ্যই ভিডিওগুলো দেখো, ভীষণ উপকারে লাগবে। যে কোনো কোশ্চেন তোমরা সমাধান করতে পারবে আমার ভিডিওগুলো যদি তোমরা রেগুলার কন্টিনিউয়াসলি মেনটেন করো, দেখো তো। ঠিক আছে? তাই সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটিকে, ভালো লাগলে, এতক্ষণ যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দিয়ে যাও, যাতে অনেকটা মোটিভেশন ফিল করি তোমাদের নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। কারণ এগুলো করতে অনেকটা সময়ও লাগে তোমাদের। তো ফ্রিতে রয়েছে, তোমরা প্লিজ প্লিজ যদি ভালো লাগে লাইক করে দিয়ে যাও, কমেন্ট করে অবশ্যই জানাবে, প্রচুর অঙ্ক করাবো তোমাদের আমি। তো ঠিক আছে, অনেক কথা হলো, নেক্সট কোশ্চেনে যাব। দেখো x² অনুপাত yz এবং কোন মিশ্র অনুপাত, মিশ্র অনুপাতে, কোন অনুপাতের মিশ্র অনুপাত xy অনুপাত z² হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো বাবু, এখানে যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, আমি কি জানি এর মিশ্র অনুপাত কত, কোন অনুপাতের মিশ্র অনুপাত এইটা হবে আমি জানি না। তাহলে আমি ধরে নিই যে যে অনুপাতটা হচ্ছে m:n অনুপাতে, মিশ্র অনুপাত হচ্ছে এটা। তাহলে মিশ্র অনুপাতের সূত্র কি বাবু, যৌগিক অনুপাত বা কি হয়, বা এর যে পূর্বপদ এর পূর্বপদ গুণ করবে, তাহলে x² × m হবে। ওকে, অনুপাত yz উত্তরপদ এর উত্তরপদ, তাহলে yz × n সমান কত আছে, xy অনুপাত z²। ক্লিয়ার হয়েছে? এবার এখান থেকে কি করব, আমি m এবং n এর অনুপাত বের করবো। তাহলে দেখো এটা কত হচ্ছে, x² m/yzn, yzn সমান xy/z²। তাহলে বা m/n কত হবে, m/n, m রাখবো আর n রাখবো। তাহলে দেখো xy এদিকে yz কি আছে, ভাগ আছে না, এদিকে yz গুণ হয়ে যাবে, ব্যাস ইজি একদম। এখানে আছে z², x² এদিকে গুণ ছিল, এদিকে নিচে নেমে যাবে x²। ঠিক আছে? দেখো কোনাকুনি হয়ে গেছে, আর কোনো অসুবিধা হবে না। এরপরে কাটাকাটি করে ফেলো। তাহলে এখানে x একটা কাটবে, নিচে x পড়ে থাকবে, z একটা কাটবে, নিচে z থাকবে, আর কি কাটবে না, সমান কত আসছে দেখি, y²/xz আসছে, মানে y² অনুপাত xz, y² অনুপাত xz বা zx। অপশন দেখো, অপশন সি হবে এখানে সঠিক উত্তর, y² অনুপাত zx। তাহলে এখানে কি করলাম আমরা, মিশ্র অনুপাতের নিয়ম হচ্ছে গিয়ে, দুটো অনুপাতের মিশ্র অনুপাত মানে হচ্ছে দুটো অনুপাতের পূর্বপদ গুণ করবে আর দুটো অনুপাতের উত্তরপদ গুণ করে, পূর্বপদ মানে আগের পদ যেটা, উত্তরপদ পরের, গুণ করে মাঝখানে
অনুপাত চিহ্ন দিয়ে দিবে, সেটাই হচ্ছে তার মিশ্র অনুপাত। এটা দিয়েছে, সমান করে দিয়েছি, অ্যান্সার দিয়ে দিবে। নেক্সট কোশ্চেনে যাব। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি জ্যা এবং বিসি হলো বৃত্তের ব্যাস, এ ও বি 70 ডিগ্রি হলে ও এ সি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত যেটা দেওয়া রয়েছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, ঠিক আছে, তাহলে আমি ও কেন্দ্রীয় বৃত্ত নিলাম, এটা 5-এর দাগ। বলছে এ বি একটি জ্যা, এ বি একটি জ্যা, আচ্ছা এ বি একটি জ্যা এবং বিসি হলো বৃত্তের ব্যাস, তাহলে আমি যদি ব্যাসটা এটা রাখি, বিসি রাখলাম আমি, ওকে। আচ্ছা এ বি, এ বি, এ বি একটা জ্যা নিলাম আমি, কারণ বি হচ্ছে দুজনের রয়েছে। এ ও বি 70 ডিগ্রি, এ ও বি হচ্ছে 70 ডিগ্রি, তাই তো। তাহলে এইখানে দেখো চিত্রটা একটু প্রবলেম হয়েছে, তাহলে কিন্তু আমার বেশি হয়ে যাবে, আমাকে এটাকে একটু এইদিকে নিয়ে আনি, ঠিক আছে, এটাকে এইদিকে নিয়ে আনি। তাহলে এইখানে এ যদি রাখি, এ ও বি, এ ও বি, এ ও বি এটা বলেছে কত, 70 ডিগ্রি, 70 ডিগ্রি। ও এসি এর মান কত, ও এসি এই মানটা আমাকে জানতে, ও এসি এই মানটা জানতে চেয়েছি। তাহলে দেখো একটা জিনিস এখানে দেখো, এইখানে ও বি আর ও এ তো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা যদি সত্য হয়, এইটা যদি দুটো, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয়, তাহলে তার বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে এটা যদি একটা হবে কত, 55 ডিগ্রি, দুটো হবে, ওকে। তাহলে 55 ডিগ্রি যদি হয়, এইটা কত ডিগ্রি হয়ে যাবে, ও এসি, ও এসি আমাদের কিন্তু হবে 35 ডিগ্রি। এবার 35 ডিগ্রি কেন হলো, কেন কেন হচ্ছে গিয়ে, কারণ হচ্ছে দেখো বিএসি এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ হচ্ছে গিয়ে এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ বিসি যেহেতু ব্যাস, বিসি যেহেতু ব্যাস, তাহলে বিএসি এটা হচ্ছে কি আমাদের অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ কি হয়, সমকোণ হয়, তোমরা উপপাদ্যে পড়েছো। তাহলে পুরোটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, একটা 55 হলে আর একটা 35 হতে হবে, দিলে আমাদের 90 ডিগ্রি হলে, তাহলে অপশন হবে কি এখানে, অপশন বি হবে এখানে সঠিক উত্তর, 35 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 6। কি বলেছে, তো প্রদত্ত চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস হলে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এই চিত্রটা এখানে দেওয়া রয়েছে, দেখো ও কেন্দ্রীয় বৃত্ত একটা রয়েছে এখানে, ও কেন্দ্রীয় বৃত্ত রয়েছে, এখানে এবি একটা ব্যাস দিয়েছে, এইভাবে দিয়েছে, কি বাবু, এবি একটা ব্যাস দিয়েছে। আচ্ছা ও এবং সি যোগ করা রয়েছে এখানে, ও সি তাহলে কি হবে, একটা ব্যাসার্ধ হয়ে যাবে। এইটা দিয়ে দিয়েছে 140 ডিগ্রি, দেখো এখানে দেওয়া রয়েছে এটা 140 ডিগ্রি। আচ্ছা এরপরে কি করেছে, এই বি থেকে বি একটা ডি, এটা একটা জ্যা অঙ্কন করেছে এবং সিডি যোগ করে দিয়েছে, সিডি যোগ করে দিয়েছে, ওকে। দিয়ে এখানে চেয়েছে যে এই এক্স এর মান, এর মানটা নির্ণয় করতে। ক্লিয়ার হয়েছে? দেখো এটা যদি 140 হয়, তোমরা নিজেরাই বলবে, এটা যদি 140 হয়, তাহলে এইটা কত হবে, নিশ্চয়ই 40 ডিগ্রি হবে না? এটা কত হবে, নিশ্চয়ই 40 ডিগ্রি হবে। Sorry, নিশ্চয়ই এটা কত ডিগ্রি হবে, 40 ডিগ্রি হবে। এবারে ভালো করে দেখো, সিডি এই যে বৃত্তচাপের উপর, সিবি বৃত্তচাপের উপর সি ও বি, সি ও বি এটা একটা কেন্দ্রস্থ কোণ, আবার সিবি বৃত্তচাপের উপর সি ডিবি এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে তোমরা কি পড়েছিলে, তোমরা কি পড়েছিলে যে একটা ত্রিভুজের কোনো একটা বৃত্তচাপের উপর যদি আমি কেন্দ্রস্থ কোণ অঙ্কন করি এবং ওই একই বৃত্তচাপের উপর যদি আমাদের পরিধিস্থ কোণ থাকে, তাহলে কি হয়, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়, ওকে। মানে এটা যদি আমাদের 50 ডিগ্রি হয়, এটা হয়ে যাবে 100, কারণ ডবল হয়ে যাবে। এখানেও দেখো এইটা আমাদের কত দেওয়া রয়েছে, 40 কেন্দ্রস্থ কোণ, তাহলে এটা হচ্ছে পরিধিস্থ কোণ, এটা কত হয়ে যাবে, নিশ্চয়ই 20 ডিগ্রি হয়ে যাবে। কেন, কারণ এটা কেন্দ্রস্থ কোণের কি হয়ে যাবে, কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যাবে। এটা এর, এটা ডবল হবে, এটা 20 হলে এটা কত হবে, 40 হয়ে যাবে কেন্দ্রস্থ কোণ। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ইজি কোশ্চেন ছিল। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। আবারও বলছি, পুরো কোশ্চেনের অ্যান্সারে যদি তোমরা পিডিএফ পেতে চাও, তাহলে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে তোমরা জয়েন হয়ে গিয়ে ডাউনলোড করে নিবে, ওকে। নেক্সট কোশ্চেন যাবো আমরা, 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব, একদম ধীরে ধীরে বোঝাবো, কোনো তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, ধীরে ধীরে বোঝো অঙ্কগুলো, তোমাদের যে কোনো কোশ্চেন তোমরা করে আসতে পারবে, এইটুকু তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো নেক্সট কোশ্চেনে যাবো, দেখো 2 নম্বরের প্রশ্ন, 5টা কোশ্চেন 2 নম্বর করে থাকবে। পথ দুর্ঘটনার সংখ্যা প্রতি বছর তার পূর্ববর্তী বছরের তুলনায় 10% হ্রাস পায়। 2017 সালে 54টি পথ দুর্ঘটনা ঘটলে 2016 সালে কতগুলি পথ দুর্ঘটনা ঘটেছিল হিসেব করে লিখতে বলেছে। তাহলে প্রথমত দেওয়া রয়েছে, দেখো হ্রাস পেয়েছে, তাহলে আমাদের যে আরটা যেটা হবে সেটা নিশ্চয়ই মাইনাসে আসবে। তাহলে আমাদের সূত্র কি কি ছিল বলো, পি ইন্টু 1 প্লাস আর প্লাস মাইনাস আর বাই 100 হোল টু দা পাওয়ার n হয়েছে। তাহলে এখানে দেখো আর এর মান যেহেতু হ্রাস পেয়েছে, তাই আমরা প্লাস না নিয়ে মাইনাসটা নিব, ওকে। তাহলে 2017 সালে 54টি পথ দুর্ঘটনা ঘটেছিল, 2016 সালে কত ঘটেছিল, তাহলে আমি জানি না 2016 সালে কত ছিল। তাহলে আমি যদি ধরে নিই 2016 সালে এক্সটি পথ দুর্ঘটনা ঘটেছিল,
তাহলে এক্স ইন্টু কত করে কমেছে, 1 মাইনাস কত হ্রাস পেয়েছে, মাইনাস করবো 10/100 হোল টু দা পার এন। দেখো 16 থেকে 17 কত বছর হবে, 1 বছর হবে, সমান কত হবে, 54। কারণ 54 যেটা এক্স ছিল সেখান থেকে 10% কমে হয়েছে কত, 54 হয়েছে। আর এখান থেকে এক্স সমান কত আসবে, এখান থেকে এক্স এক্স ইন্টু কত আসবে, এটা 10 10 এ 100, 10 থেকে 1 গেলে কত হবে, 9/10 সমান হচ্ছে 54। ওকে, তাহলে এক্স সমান কত হবে, 54 ইন্টু 10/9, 9 6 54 মানে কত, 60টি। তাহলে দেখো 2016 সালে 60টি পথ দুর্ঘটনা হয়েছিল, এবারে সেটা 2017 সালে 10% কমে গেছে, মানে 6টা কমে গেছে। তাহলে কতগুলো হবে, 54টা হয়ে গেছে। তাহলে অ্যান্সার কত হবে, ঘটেছিল 60টি পথ দুর্ঘটনা ঘটেছিল। ক্লিয়ার না হলে বলবে। তাহলে কি লিখবে, ধরি 2016 সালে পথ দুর্ঘটনা ঘটেছিল এক্সটি। ওকে, পথ পূর্ববর্তী বছরের তুলনায় হ্রাসের হার, তাহলে পথ দুর্ঘটনার সংখ্যার হ্রাসের হার। ওকে, পথ দুর্ঘটনার সংখ্যার হ্রাসের হার কত হবে, আর 10%। ওকে, তাহলে শর্তানুসারে এক্স ইন্টু এইটা, শর্তানুসারে শর্তানুসারে এক্স ইন্টু 1 - 10/100 হোল টু দা পার এন মানে কত, এন 1 বছর, সময় দিয়েছে 1 বছর, সমান 54 বলে দিয়েছে আমাকে। এখান থেকে এক্স এর মান পেয়ে গেলাম 7। ক্লিয়ার হয়েছে না হয়নি, একদম ইজি কোশ্চেন কিন্তু ছিল, বোঝা গেছে। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 2 কি বলেছিল, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0 সমীকরণটির বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ সেই সমীকরণটি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো সমীকরণটা আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 সমান 0। আমি যদি ধরি এই সমীকরণে দুটো বীজ আলফা বিটা, ঠিক, তাহলে বলো এখানে আলফা প্লাস বিটা কত হবে, -b/a, -b মানে কত, এখানে 1 আছে, কারণ কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের যে সমষ্টি হয় কি হয়, -b/a, বি মানে কত, এক্স এর সহগ, তাহলে এখানে এক্স এর সহগ কিছু নেই মানে 1 আছে, বাই b/a, এ মানে কত, এক্স স্কোয়ারের সহগ, মানে হচ্ছে এখানে 1 আছে, তাহলে -1/1 মানে অ্যাকচুয়াল হচ্ছে -1। তাহলে আলফা বিটা কত হবে, c/a, সি মানে ধ্রুবক সংখ্যা, ধ্রুবক সংখ্যা এখানে 1 আছে, এ মানে এক্স স্কোয়ারের সহগ 1 আছে, মানে এটা হচ্ছে আমাদের 1, ব্যাস কমপ্লিট। এবারে দেখো কি বলেছে, যে সমীকরণটি বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, তাহলে এই সমীকরণ আলফা বিটা যদি ধরি, আমি যে সমীকরণটা বের করবো সেটা হচ্ছে এই সমীকরণের বীজগুলোর বর্গ, তাহলে একটা হবে আলফা স্কোয়ার আর একটা হবে বিটা স্কোয়ার। বর্গ বলেছে মানে কি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। এবারে দুটো বীজ যদি দেওয়া থাকে, সেখানে কিন্তু আমাদের দুটো জিনিস বের করতে হবে। সমীকরণ যদি আমি গঠন করি, মন দিয়ে শুনবে কথা, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবে। যদি আমাদের বীজ দেওয়া থাকে, তাহলে আমাদের সমীকরণ বের করতে হলে দুটো জিনিস বের করতে হবে। কি বের করতে হবে, বীজগুলোর সমষ্টি বের করতে হবে, দেখো বীজগুলোর সমষ্টি বের করতে হবে, আর বীজগুলোর গুণফল বের করতে হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে বীজগুলোর সমষ্টি মানে এখানে বীজগুলো কি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বর্গ বলেছে, সমষ্টি হলে কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 আলফা বিটা। তাহলে এ প্লাস বি মানে কত, এখানে আলফা প্লাস বিটা -1 আছে, তাহলে -1 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান 1 আছে, 2 ইন্টু 1, তাহলে কত হচ্ছে 1 - 2 মানে হচ্ছে -1। ক্লিয়ার হয়েছে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পেয়ে গেলাম -1। দুটো জিনিস বের করতে হবে বলেছি আমি। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে কি, আলফা বিটা এর হোল স্কোয়ার মানে 1 এর হোল স্কোয়ার মানে কত, 1। ক্লিয়ার হয়েছে, তাহলে এইটা পেলাম আমি আলফা, যোগফল পেলাম, গুণফল পেয়ে গেলাম। এবারে সমীকরণটা কি হবে, সমীকরণটা হবে যেটা, তার সূত্র কি, এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। একদম ইজি না, কেন, কারণ সূত্র হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটোর যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল। ব্যাস কমপ্লিট করে দিয়েছি আমি। এবারে সূত্র বসাবো আমি, দেখো এখানে মানগুলো জাস্ট বসাবো। মান কত আছে, -1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস -1, এটার মান -1 ইন্টু এক্স প্লাস এর মান হচ্ছে +1 ইকুয়ালস টু 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ, যার বীজগুলো হচ্ছে প্রথম সমীকরণের একই সমীকরণই বেরিয়েছে, যার বর্গ হচ্ছে, প্রথম সমীকরণের বীজগুলোর কি হচ্ছে, বর্গ হচ্ছে। ক্লিয়ার হয়েছে, মন দিয়ে যদি না বুঝতে পারো একবার ব্যাক করে শুনে নাও আমার কথা। ঠিক আছে, এগুলো আবার বলি আমি, অনেক বড় হয়ে যাবে। তোমরা কমেন্ট করে জানাও যে যদি কোনো সমস্যা হচ্ছে, তোমাদের কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, তাহলে নেক্সট ভিডিওতে কিন্তু আমি সেটা করিয়ে দেবো, যদি কোনো কারণে সমস্যা থেকে যায় তো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, নেক্সট ভিডিওতে আমি করে দেবো। যদি না বুঝতে পারো একবার রিপিট করে দেখে নাও, ডাক করে দেখে নাও। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 3, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল যা কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, যদি এবি সমান 10 সেন্টিমিটার, সিডি সমান 24 সেন্টিমিটার এবং এবি ও সিডি যা দুটির দূরত্ব 17 সেন্টিমিটার হয়, তবে ওই বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে।
প্রথমত ও কেন্দ্র বৃত্ত একটা দিয়েছে, এটা একটা আমার ধরলাম আমি, কি রয়েছে, ও কেন্দ্র বৃত্ত রয়েছে। ওকে, আচ্ছা, বলছে ও কিন্তু দুটি সমান্তরালের বিপরীত পাশে অবস্থিত, এদিকে একটা জ্যা রয়েছে, এইদিকে একটা জ্যা রয়েছে, বিপরীত পাশে আছে দুটো জ্যা, একটা আছে এবি 10 আর একটা রয়েছে 24, ঠিক আছে, এবি 10, এবি 10 সেন্টিমিটার, এবি আর একটা কি দেওয়া রয়েছে, সিডি, সিডি এটা 24 সেন্টিমিটার দেওয়া রয়েছে। তাহলে এবি সিডি জ্যা দুটির দূরত্ব, জ্যা দুটির দূরত্ব মানে কি আমি কেন্দ্র দিয়ে নেব, কেন্দ্র দিয়ে নেব, মানে হচ্ছে এটা লম্ব দূরত্ব, কত বলেছে 17 সেন্টিমিটার বলেছে। আচ্ছা, পুরোটা যদি 17 সেন্টিমিটার হয়, আমি ধরলাম এখানে পি এবং কিউ বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুতে ছেদ করেছে, পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। এটা পুরোটা যদি 17 হয়, এদিকে যদি এক্স ধরি, তাহলে নিচেরটা কত হবে, 17 মাইনাস এক্স, ইয়েস অর নো। চেয়েছে কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা কি জানি বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে, মানে কি, এটা তো কেন্দ্র ও, এবার এইখান থেকে এটা লম্ব দূরত্ব বলেছি আমরা, তার মানে ও থেকে এবির উপর যে পি বিন্দুটা রয়েছে, এখানে লম্ব রয়েছে এটা 90 ডিগ্রি, তার মানে এইটা এবি যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে জ্যাকে সমান দুভাগে ভাগ করবে, এদিকে 5 দাও, ওইদিকে 5। এই ছোট ছোট জিনিস মনে রাখতে হবে যে বৃত্তের কেন্দ্র থেকে জ্যা এর উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ। একই রকম ভাবে ইউ, এটা পুরোটা 24 যদি হয়, এইদিকে 12 সেন্টিমিটার হবে, এইদিকে 12 সেন্টিমিটার। এবারে কিন্তু দেখো অঙ্কটা অনেকটা এগিয়ে এসেছি আমরা, আর বেশি কঠিন হবে না। এইবারে দেখো, এইখানে এইটা তো সমকোণী ত্রিভুজ, এই যে ত্রিভুজটা, এইটা তো সমকোণী ত্রিভুজ, এটা যেমন সমকোণী ত্রিভুজ, নিচেরটা এটাও কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ, নাকি না? এবারে দেখো একটা জিনিস, এই সমকোণী ত্রিভুজের ও বি আর এখানে ও ডি, এই দুটো কি বৃত্তে ব্যাসার্ধ না? তাহলে এই দুটো তো সমান হবে, এটা 5, এটা এক্স, এখানে যদি 90 হয়, এটা হবে অতিভুজ। তাহলে ও বি মানে কি, ও বি মানে হচ্ছে অতিভুজ, অতিভুজের সূত্র কি, রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মানে কত হবে, 25, 5 স্কোয়ার মানে 25। আচ্ছা, ওডি, ওডি কত হবে বাবু, ওডিও তো অতিভুজ কিসে, এখানে হচ্ছে 90 ডিগ্রি ভূমি লম্ব, তাহলে রুট ওভার 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ক্লিয়ার হয়েছে? ওকে, এবারে দেখো এই দুটো তো সমান, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই দুটোকে আমি সমান করে এক্স এর মান নিশ্চয়ই পেতে পারবো। তাহলে এখানে সিন্স ও বি সমান ও ডি, কেন, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 25 সমান, আচ্ছা এটা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25 সমান রুট ওভার 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস 12 এবারে দেখো উভয় পক্ষে যদি আমি বর্গ করে দিই, তাহলে পড়ে থাকবে কি এখানে এক্স স্কোয়ার প্লাস 25 সমান 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে কি, দেখো 17 17 কত, 17 17 হচ্ছে 2 8 9 289 মাইনাস 2ab, 2ab মানে 17 দিয়ে 34 এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস 144। ওকে, ক্লিয়ার না হলে বলবো, একদম ইজি কোশ্চেন। ওকে, 144। এবারে দেখো দুদিকে এক্স স্কোয়ার কিন্তু কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 34 এদিকে এলে কত হবে, প্লাস 34 এক্স হয়ে যাবে। আচ্ছা, এটা যোগ করলে কত হবে, 9 4 13 3 হাতে 1, 8 4 12 1 13 3 হাতে 1 2 1 3 1 4 আর 25, এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে না? তাহলে এক্স সমান কত হবে, এটা মাইনাস করলে কত হবে, 8 5 13, আর মাইনাস করলে হবে এখানে 0, এটা হবে 408, কত হবে বাই 34, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এটা যদি কাটি, 34 থেকে 34, 6 8 34 দিয়ে 68, তাহলে দেখো এক্স সমান পাচ্ছি আমি এখানে 12। তাহলে ভালো করে লক্ষ্য করলে দেখবে, এক্স যদি আমি 12 পাই, তাহলে আমাকে চেয়েছে কি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য চেয়েছে না, তাহলে ওবিটা তো বৃত্তের ব্যাসার্ধ, ওবিটা তো বৃত্তের ব্যাসার্ধ, তাহলে দেখো এই ওবির জায়গায় আমি লিখতে পারি না রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 25, এক্স স্কোয়ার মানে কত, 12 স্কোয়ার প্লাস 25 সমান কত হবে, 144 প্লাস 25 মানে কত, 169 মানে কত, 13। তাহলে 13 সেন্টিমিটার হবে কি আমাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে অ্যান্সার হবে আমাদের 13 সেন্টিমিটার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম, খুব সহজভাবে বললাম কিন্তু আমি, ঠিক আছে, ছবি এঁকে সুন্দর করে খুব সহজভাবে বললাম, যাতে তোমাদের কোনো রকম ভাবে কনফিউশন না হয়। কোশ্চেন কি বলেছে, 4 দাগ দেখো কি বলছে, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। তাহলে এখানে এটা হচ্ছে আমাদের 4 দাগ, তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ নিব আমি, যেখানে এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বাড়িয়েছে, তাহলে আমি এটাকে এবি নিব, ঠিক আছে, এবি সি ডি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ, মানে কি বৃত্তের ভেতরে থাকবে চতুর্ভুজটা। আচ্ছা, নাম দিয়ে দিব আমরা এটাকে এ বি সি ডি, কেন, কারণ আমরা দেখো এবি বাহুকে বাড়িয়েছি,
কত পর্যন্ত? এক্স পর্যন্ত বাড়িয়েছি, ঠিক আছে। বলেছে এক্স বিসি 82 ডিগ্রি, এক্স বিসি এটা বলেছে আমাদের 82 ডিগ্রি, এ ডিবি 47 ডিগ্রি, এ ডিবি এইটা বলেছে আমাকে, এটা বলে দিয়েছে 47 ডিগ্রি। বিএসি এর মান কত? বিএসি এইটার মান চেয়েছে, দেখো বিএসি। আচ্ছা ভালো করে লক্ষ্য করে দেখতে হবে এইটা কত ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 82 ডিগ্রি, তাহলে এটা 47 ডিগ্রি বলেছে না, এটা কত বলেছে আমাকে? 47। তাহলে এটা যদি 47 হয় বাবু বলো এইটা কত হবে? এটাও নিশ্চয়ই আমাদের 47 ডিগ্রি হবে। এক্ষুনি বলেছিলাম আমি, দেখো এ বি এই বৃত্তচাপের উপর, ওকে, এই দেখো এইটা একটা পরিধিস্থ কোণ, আবার এটাও একটা কি পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, তাহলে একই বৃত্তচাপের উপর অবস্থিত সকল বৃত্তস্থ কোণের মান সমান হয়। কি বললাম? পাশে লিখে রাখো যা যা বলছি। একই বৃত্তচাপের উপর সমস্ত বৃত্তস্থ কোণের মান সমান হয়। তাহলে দেখো এই বৃত্তচাপের উপর এটা একটা কোণ, আবার এটা একটা কোণ, এটা যদি 47 হয় এটা হবে কত? আমাদের 47 ডিগ্রি। ইয়েস অর নো? একদম ক্লিয়ার আছে। এবারে ভালো করে দেখো এটা যদি 82 হয় এই মানটা কত হবে? এই মানটা কত হবে? 180 মাইনাস 82, 180 মাইনাস 82 মানে কত হবে? 98 ডিগ্রি। 98 ডিগ্রি দিলে আমার টোটাল কত হয়ে যাবে বলো? 180 ডিগ্রি হয়ে যাবে। এবারে দেখো এ বি সি এই যে ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি এর দুটো কোণ দেওয়া আছে, একটা 47 একটা 98 ডিগ্রি, তাহলে এইটা কি পাবো না আমি? কি করতে হবে এইটা পেতে হলে? তাহলে কোণ বিএসি সমান কি করবো? 180 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি প্লাস 98 ডিগ্রি। কত ইজি, এগুলো তো তোমরা জানো, ক্লাস 10-এ উঠেছো যখন। কারণ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। 180 মাইনাস 8 7 15 9 4 13 1 14 145 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 5 মানে হচ্ছে 35, তাই তো? 35 ডিগ্রি, তাহলে বিএসি এর মান কত হবে এখানে? 35 ডিগ্রি। একদম ইজি কোশ্চেন। ভালো করে বারবার বলছি, না বুঝতে পারলে রিপিট করে দেখো, ভিডিওগুলো একবার ব্যাক করে দেখে না, অবশ্যই বুঝতে পারবে। সবাইকে বলবো অবশ্যই বুঝতে পারবে। তোমরা শুধু একটাই কথা বলবো আমি তোমাদের, কনসেন্ট্রেট করো অঙ্কের প্রতি। বারবার বলছি কোশ্চেন কিন্তু ভীষণ চেঞ্জ করছে পরীক্ষায়। সবাইকে বলবো যারা ভালো স্টুডেন্ট রয়েছো তোমাদের বলবো, তোমরা যদি ভালো রেজাল্ট 100-এ 100 টার্গেট থাকে, 90-তে 90 টার্গেট থাকে তোমাদের, তাহলে কিন্তু তোমাদের ভীষণ পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা প্রশ্ন বুঝে করতে হবে। আগের মতো ওই মুখস্থ করে 2-4টা অঙ্ক একদম গিয়ে নামিয়ে দিব ফুল মার্কস, এরকম হবে না। বারবার বলছি মন দিয়ে পড়াশোনা করো, প্রথম থেকে পড়াশোনা করো। শুরু থেকে যদি তোমাদের গাফিলতি না থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো রেজাল্ট করবে। আর প্রথম থেকে যদি গাফিলতিটা তোমরা দিয়ে দাও তাহলে শেষের দিকে অনেক প্রেশার পড়বে, তখন অঙ্ককে কিন্তু ছেড়ে দিতে হবে তোমাদের। ভালো স্টুডেন্ট আর যারা মিডিয়াম, যারা অঙ্কে ভালো রেজাল্ট করতে চাইছে, যা হওয়ার হয়ে গেছে ভাবো 9 অবধি, এবারে একটু মন দিয়ে পড়ো, জোশ নিয়ে আসো, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম না হয় এক্সামের সময়। এইভাবে পড়াশোনা করো, টেনশন হবে না, এক্সামের আগে যেন টেনশন না হয় এমনভাবে করো, ঠিক আছে? তো সেইভাবে তোমরা পড়াশোনা করো। আর আমার সঙ্গে যদি তোমরা থাকো তো আমি তোমাদের বলবো একদম এত ছোট ছোট জিনিস ডিটেলস তোমাদের করাবো আমি, যে তোমাদের মাথার মধ্যে গেঁথে যাবে প্রত্যেকটা প্রশ্ন, এতবার রিভিশন করাবো তোমাদের, ঠিক আছে? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 5, একটি নিরেট ঘনক কেটে সম আয়তনের দুটি আয়তঘন তৈরি করা হয়েছে। মূল ঘনক এবং একটি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো নিরেট ঘনককে কেটে সম আয়তনে দুটি আয়তঘন তৈরি করা হয়েছে। আমি তোমাদের যদি একটা পিকচার দেখাই, এইভাবে পিকচারটা হবে। দেখো এটা একটা কিন্তু ঘনক, এটা একটা কিন্তু নিরেট ঘনক। এবারে এইটাকে কি করেছি আমি? এইভাবে কেটে দিয়েছি, দেখো দিয়ে দুটো আয়ত ঘন হয়ে গেছে। তাই কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? এইখানে যে এটা হচ্ছে কিন্তু দুটো আয়ত ঘন হয়ে গেছে, আয়ত ঘন হয়ে গেছে। তাহলে দুটো, একটা ঘনক ছিল নিরেট ঘনক, সম আয়তনে কেটেছি, তাহলে মাঝখান দিয়ে যদি কেটে দিই দেখো সম আয়তনে দুটো আয়তঘন হয়ে গেছে। কোশ্চেন বলছে কি, আরেকবার পড়ে নিয়ে আমি, বলছে যে মূল ঘনক মানে প্রথম যে ঘনকটা ছিল এবং একটি আয়তঘনের, যে দুটো আয়তঘন হলো তাদের মধ্যে একটি আয়তঘনের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে বাবু বলো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সূত্র 6a²। কারণ কি? ঘনকের প্রতিটা বাহু সমান, আমি যদি ধরে নিই ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য a, তাহলে এটাও হয়ে যাবে কত আমাদের? এ একক। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এটাও হবে কত? এ একক। এবারে দেখো মাঝখান দিয়ে আমি এটাকে কেটেছি। আচ্ছা তার আগে বলে দিই আমি, এ একক যেহেতু কি বলেছে এখানে, যে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি ধরলাম, তাহলে এর সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে বাবু? 6a²। ব্যাস হয়ে গেল। এবারে এবারে আসবো কি আয়তঘনের ক্ষেত্রে। মন দিয়ে শুনবে এইটা। আয়তঘনের ক্ষেত্রে যেহেতু ঘনক ছিল আমি এইভাবে কেটে দিয়েছি, তার মানে বাবু বলো উচ্চতা যেটা এ ছিল না, সেটা নিশ্চয়ই হাফ হয়ে গিয়ে উচ্চতা a/2 হয়ে গেছে।
পুরোটা যদি আমার 10 সেন্টিমিটার থাকে তাহলে আমি এইরকম ভাবে কেটেছি, তাহলে উচ্চতা বরাবর যদি আমি কাটি তাহলে নিশ্চয়ই 5 সেন্টিমিটার করে হয়ে যাবে। 10 সেন্টিমিটার যদি থাকে সেটাই হয়েছে। এ একক থাকলে কি হবে, A/2 একক হবে, কিন্তু মন দিয়ে শুনবে, দৈর্ঘ্য প্রস্থ এটা কিন্তু চেঞ্জ হয়নি। কেন? এটাও এ একক রয়েছে, এটাও এ একক রয়েছে, দৈর্ঘ্য প্রস্থ কিন্তু দুজনের সেম রয়েছে, কারণ দৈর্ঘ্য প্রস্থ তো ঠিক রয়েছে, শুধু উচ্চতাকে আমি কেটেছি। এখানেও দেখো দৈর্ঘ্য প্রস্থ এবং দৈর্ঘ্য এটাও কিন্তু এ রয়েছে, আর এইটাকে হাফ করে দেওয়ার জন্য এটা A/2 হয়ে গেছে। একদম ইজি হয়ে গেছে না? একদম ইজি হয়ে গেছে না? এবারে তাহলে বলো এখানে এর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? এর সমগ্রতলের ক্ষেত্রফল শুধু এক একটা সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে, 2 ঠিক আছে, কি বলেছিলাম আমি, সূত্র ভালো করে বুঝিয়েছিলাম কিন্তু, এল বি এইচ যদি হয় তাহলে 2 × LB। এল কত এখানে এ, ইন্টু বি কত এখানে এ, তারপরে কি হবে প্লাস BH, বি কত এখানে, বিও এখানে এ, বিও এ, শুধু এইচটা A/2 হয়েছে, এইচটা A/2 প্লাস হবে A। তাহলে এ ইন্টু এইচ কত হবে A/2, সরি, প্লাস এইচ ইন্টু এল, এইচ কত A/2, এল কত এখানে এ। তাহলে 2 কত হবে A² প্লাস A²/2 প্লাস A²/2, এটা ক্যালকুলেশন করবো। 2 কত হবে এটা, 2A² প্লাস A² প্লাস A²/2, 2 কেটে দাও, তাহলে এটা হচ্ছে 2 আর 3 4A² হচ্ছে। ঠিক আছে, কত হচ্ছে আমাদের 4A²। এবারে 4A² যদি হয় এখানে, তাহলে 4A² এর সঙ্গে কি হয়ে যাবে আমার অনুপাত হয়ে যাবে, তাহলে A² কেটে দাও, তাহলে 2 কাটবো, 2 3 6, 2 2 4, পাচ্ছি কত এখানে 3:2। তাহলে অ্যান্সার কত হবে আমাদের 3:2, কিসের, মূল ঘনক এবং যে কোনো একটি আয়তঘনের ক্ষেত্র সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ইজি কোশ্চেন ছিল, হ্যাঁ একদম ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, ইজি কোশ্চেন কখন, যদি তোমরা বুঝতে পারো তো, তার আগে কিন্তু ইজি কোশ্চেন নয়। ঠিক আছে না, তাই বলছি ডিটেলস বোঝো। নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে, বলছে সুধীর বাবু তার সঞ্চয়ের একটি অংশ ব্যাংকে, বাকি অংশ পোস্ট অফিসে সরল সুদে জমা রাখেন। ব্যাংক ও পোস্ট অফিসের সরল সুদের হার যথাক্রমে 10% এবং 8%, এবং তার মোট সঞ্চয়ের পরিমাণ 57,000 টাকা। যদি তিনি সব টাকা ব্যাংকে রাখতেন তাহলে বছরে তিনি আরো 500 টাকা বেশি সুদ পেতেন। পোস্ট অফিস এবং ব্যাংকে তার জমা টাকার পরিমাণ কত? তাহলে দেখো, প্রথম কথা বলেছে কি, দুটো সুদ রয়েছে, একটা ব্যাংকের সুদ রয়েছে, একটা পোস্ট অফিসের সুদ রয়েছে। কত পার্সেন্ট করে বলেছে দেখো, ব্যাংকে 10%, পোস্ট অফিসে 8%। ব্যাংকে বেশি, পোস্ট অফিসে সাধারণত কমই থাকে কিন্তু খুব সিকিউর থাকে। তাই মোট সঞ্চয়ের সে 57,000 টাকা কি করেছে, ব্যাংকে কিছু রেখেছে, পোস্ট অফিসে কিছু রেখেছে। বাবু বলো আমাকে, যদি আমি অঙ্ক কিন্তু স্টার্ট করছি আমি, যদি আমি ব্যাংকে X টাকা রাখি তাহলে পোস্ট অফিসে কত রাখবো, 57,000 মাইনাস X টাকা, একদম ইজি কোশ্চেন। ওকে, তাহলে ব্যাংকে যেটা X টাকা রাখবো সেটা নিশ্চয়ই ব্যাংকের আমার পি আসল, আর এটা হচ্ছে পোস্ট অফিসের পি আসল। তাহলে আমি পি নিয়ে নিলাম, পি হয়ে গেল। পি যদি হয়ে যায়, আর দেওয়া রয়েছে এখানে 10 আর একটা 8, তাহলে ব্যাংকের ক্ষেত্রে, তাহলে বলো বাবু, ব্যাংকে, তাহলে ব্যাংকের ক্ষেত্রে ভালো করে লক্ষ্য করো, পি দেওয়া আছে X টাকা, আমি ধরেছি, পি ধরে নিয়েছি X টাকা, আর হয়েছে কত 10%। ঠিক, একদম ইজি। আচ্ছা, সবই কিন্তু বার্ষিক, বছরে, তাহলে টি এখানে কত, টি এখানে কত, টি বলেছে এখানে 1 বছর, সরল সুদ বলেছে, তাই কি করবো আমি। আর একটা রয়েছে পোস্ট অফিস, পোস্ট অফিস বাবু, পোস্ট অফিস কি বলেছে, পি কত বলেছে পোস্ট অফিসে, বলেছে 57,000 মাইনাস X টাকা, পোস্ট অফিস। আচ্ছা, এখানে আর বলে দিয়েছে কত, এখানে 8%। ওকে, আর টি বলে দিয়েছে কত, এখানে সব জায়গায় 1 বছর করে টি দেওয়া রয়েছে। এবারে দুটোর যদি আমি সুদ বের করাই, এর আমি I1 সুদ বের করলাম, PRT/100, X ইন্টু 10 ইন্টু 1/100, তাহলে কত হচ্ছে এখানে 10X/100। এর যদি আমি I2 বের করি, কত হবে, PRT/100 57,000 মাইনাস X ইন্টু 8 ইন্টু 1/100, মানে হচ্ছে 8 ইন্টু 57,000 মাইনাস X/100 টাকা। তাহলে এটা একটা টাকা পেলাম আমি, আর এটা একটা টাকা পেলাম। দুজনের টাকার যে মোট সুদ পাবো, এই টাকার মোট সুদ পাবো, সেইটা এখানে কোশ্চেনে বলেছে। দেখো, যদি আমি সব টাকা ব্যাংকে রাখতাম, যদি আমি সব টাকা ব্যাংকে রাখতাম, তাহলে ভালো করে লক্ষ্য করো, যদি সমস্ত টাকা ব্যাংকে রাখতো তাহলে বলো ব্যাংকে কি হতো, ব্যাংকে কি হতো বলো, ব্যাংকে কি হতো, তাহলে টোটাল যে পিটা হয়ে যেত আমাদের 57,000 টাকা, টোটাল পি হয়ে যেত কত, 57,000 টাকা। আচ্ছা, আর কত হয়ে যাবে 10%, পি 1 বছর, এখানে
আই কত পাবো আমি? টিআরটি বাই 100 মানে 57,000 ইন্টু 10 ইন্টু 1/100। যদি আমি কাটি তাহলে কত পাচ্ছি? 5,700 টাকা। বলছে এই দুটোর যোগফল যদি আমি করি আলাদা আলাদাভাবে রাখার পরে, বলছে যে এইটার থেকে এইটা, এই দুটোর যোগফল থেকে 500 বেশি হবে। ভালো করে পড়ো কোশ্চেনটা। বলছে দেখো, তিনি তাহলে আরো 500 টাকা বেশি সুদ পেতেন কোথায়? যদি পুরো টাকা তিনি ব্যাংকে রাখতেন। যদি পুরো টাকা তিনি ব্যাংকে রাখতেন তাহলে বলছে যে আগের যে সুদ যদি আলাদা আলাদাভাবে রাখতেন তার যে মোট সুদ তার থেকে বেশি পেতেন। তাহলে শর্তানুসারে কি বলে দিয়েছে আমাকে? একটু কুইক করছি আমি। শর্তানুসারে কি বলে দিয়েছে বাবু? 10x/100 প্লাস 8 × 57,000 মাইনাস x/100 হয়েছে। এবারে বলেছে এই টাকাটা যেটা হচ্ছে কি 57,000 মাইনাস 500 হয়ে যাবে। দেখো কেন? কারণ 500 টাকা তো বেশি বলেছে, তাহলে এইটা থেকে যদি 500 আমি মাইনাস করি সেটা নিশ্চয়ই আগে দুটো সুদের সঙ্গে যোগফলের সঙ্গে সমান হবে। একদম ইজি কোশ্চেন। ওকে, নেক্সট কি বলছে দেখো। বা এবারে সলিউশন করব। এখানে কত হবে? 100 লসাগু, এটা হবে 10x প্লাস এটা গুণ করলে কত হবে? এখানে আসছে 45,000 4 5 6 0 0 0 এটা আসছে। কত? 4,56,000 মাইনাস 8x সমান এটা হবে 500 বাদ দিলে কত হবে? 5,200। কত হবে? 5,200। বা 100 এদিকে গুণ করে দিব আমরা। 10x থেকে 8x বাদ দিলে কত হবে? 2x প্লাস 4,56,000 সমান 5,200 সঙ্গে 100 গুণ করবো, তাহলে 5,200 গুণিতক। একদম ক্লিয়ার। ঠিক আছে, সলিউশন গুলো কিন্তু তোমাদের নিজেকে করতে হবে। ভালো বাড়িতে সলিউশন করবে সুন্দর করে। আমার অঙ্কগুলো দেখে নিলে নিজে সলিউশন করবে পজ করে দিয়ে একবার করে সলিউশনটা দেখে নিবে তারপর। ঠিক আছে, মিলে মিলে গেলে ঠিক আছে, ওকে, না মিললে একবার করে চেক করে দিবে। ওকে, তাহলে দেখো 2x সমান কত হবে? 52, তাহলে 5,00,000, এটাও হবে 5,20,000। তিনটা শূন্য মাইনাস 4 5 6 বা এক্স সমান হবে, এটা মাইনাস করলে আসছে আমাদের 64,000 টাকা বাই 2 মানে হচ্ছে কত? 32,000। তাহলে এক্স এর মান কত হচ্ছে? 32,000। ক্লিয়ার হচ্ছে? তাহলে এক্স মানে কোথায় রেখেছিলাম গো? এক্স মানে কোথায় রেখেছিলাম? এক্স মানে কোথায় রেখেছিলাম? ব্যাংকে। বলেছে দেখো পোস্ট অফিস এবং ব্যাংকে তার জমা টাকার পরিমাণ, তাহলে ব্যাংকে কত রাখলাম আমি? 32,000 টাকা। ওকে, কারণ এক্স এর মান 32 বেরিয়েছে, তাহলে পোস্ট অফিসে কত রাখবো আমি? 57,000 মাইনাস 32,000। ক্লিয়ার হচ্ছে না হয়নি? মানে হচ্ছে 25,000 টাকা পোস্ট অফিসে রেখেছিল। ক্লিয়ার হচ্ছে? তাহলে অ্যান্সার হবে কত? 32,000 আর একটা হচ্ছে 25,000। ওকে, নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে দেখো। যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, তাহলে 10% চক্রবৃদ্ধি হার সুদে 8,000 টাকার 1/2 বছরে সমূল চক্রবৃদ্ধি এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে? ঠিক আছে, সুদ কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, 6 মাস অন্তর সুদ দিয়েছে। ঠিক আছে, 6 মাস অন্তর সে সুদ দিবে, তাহলে সুদের পর্ব কত? 2 হবে। বারবার বলছি আমি, 6 মাস অন্তর হলে 2 হবে, 3 মাস অন্তর হলে 4 বার হবে, 4 3 12, 12কে জাস্ট ভাগ করে দাও। 4 মাস অন্তর হলে 3 বার, 3 মাস অন্তর হলে 4 বার, 2 মাস অন্তর হলে 6 বার হয়েছে। তাহলে এখানে সুদের পর্ব কত হবে? 2 হবে। এখানে আর কত? আচ্ছা, পি কত দেওয়া আছে? এখানে পি দেওয়া আছে বাবু 8,000 টাকা। 8,000 টাকা। আর কত দেওয়া আছে এখানে? 10%। টি, আচ্ছা, এখানে দেখো এন দেওয়া রয়েছে 1/1/2 মানে কত? 3/2 বছর। সুদের পর্ব কত আছে? সুদের পর্ব কত আছে? 2, কারণ 6 মাস অন্তর মানে কি 2 হবে। এবারে বলছে সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি ভালো করে বুঝিয়েছিলাম, পি ইন্টু পি কত এখানে? পি কত এখানে? 8,000। তাহলে পি ইন্টু 1 প্লাস r/100, আর বাই সুদের পর্ব। কি করলাম আমি? আর কে সুদের পর্ব দিয়ে ভাগ করব বাই 100, এন কে সুদের পর্ব দিয়ে গুণ করব। এন কত আছে? 3/2 সুদের পর্ব দিয়ে গুণ করব, আর কে সুদের পর্ব দিয়ে ভাগ করবো। ব্যাস, ইজি জিনিস তো একদম। তাহলে দেখো 8,000, এটা কত হবে? 2 5 10। ওকে, তাহলে পাচ্ছি আমি এখানে আবার 5 2 10, মানে 1+1/20। নিজে সলিউশন করো, কিন্তু 3 টাকা। তাহলে 8,000 নিজেরা সলিউশন করবে, এটা হবে 21/20, 3 আছে উপরে মানে 3 বার হবে। 21/20, 21/20, তিনটা শূন্য কেটে দাও, 2 4 8, 2 2 4, আবার 2 কেটে দেবে, মানে 3টা 21-এর গুণফল বেরোচ্ছে। 3টা 21-এর গুণফল মানে হচ্ছে 9 2 6 1, 9 2 6 1 টাকা।
তাহলে আমার সমূল চক্রবৃদ্ধি কত বেরিয়ে গেল, 9261। তাহলে চক্রবৃদ্ধি কত বেরোবে, চক্রবৃদ্ধি বেরোবে 9261 থেকে বাদ দিয়ে দিব কত, 8000। সমূল থেকে আসল বাদ দিয়ে দিলে কি হবে, চক্রবৃদ্ধি পেয়ে যাব। মাইনাস করলে হবে কত, 1261 টাকা। কত হবে, 1261 টাকা। তাহলে এটা হয়ে গেল কি আমাদের তিনের দাগের আনসার। চক্রবৃদ্ধি সুদ কত হলো, ক্লিয়ার হয়েছে না হয়নি, একদম ইজি। ওকে, ওকে নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেনে যাবো, চারের দাগের কোশ্চেন। দেখো চারের দাগের কোশ্চেন কি বলেছে, বলছে একের দা চারের এক, 1/x মাইনাস 1/x প্লাস বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি এর মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তোমাদের আমি হোমওয়ার্ক দেবো, কেন বলো তো, এটা একই কোশ্চেন বইতে রয়েছে, সেম টাইপের কোশ্চেন, ইজি কোশ্চেন। ঠিক আছে, জাস্ট লসাগু করে করলে ইজিলি হয়ে যাবে। এটাও বইতে রয়েছে, এইটা আমি করে দিব তোমাদের। এটা হচ্ছে কি অনেক সময় ধরতে অসুবিধে হয়, এটা ডাইরেক্ট তোমরা লসাগু করে করলে পেরে যাবে। ওকে, কিন্তু দুয়ের দাগের কোশ্চেনটা দেখো, আমি করে দিচ্ছি। দুয়ের দাগের কোশ্চেন কি বলেছে দেখো, এক্স প্লাস 5/2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স বাই এক্স প্লাস 5, এটা হয়েছে তো। আমরা কি করব, ধরে নিব, কি ধরে নিব বলো তো, এক্স প্লাস 5/2 মাইনাস এক্স কে আমরা কি ধরে নিব, এম ধরে নিব। ঠিক আছে, কি ধরে নিব আমরা, এম ধরে নিব। তাহলে বলো এখানে লাইন সমান বা দিয়ে কি লিখতে পারি আমি, এখানে এম প্লাস 2 × 1/m হবে না, কেন বলো তো, এটা উল্টো আছে, দেখো 1/m হয়ে যাবে সমান 3। ক্লিয়ার হয়েছে, তাহলে হচ্ছে কত এখানে, এম যদি আমি লসাগু রাখি তাহলে এম স্কোয়ার প্লাস 2 সমান কত হচ্ছে, 3 হচ্ছে না, বা এম স্কোয়ার প্লাস 2 সমান হচ্ছে আমাদের 3m, বা এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, বা এম স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 ইন্টু এম প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, বা এম স্কোয়ার মাইনাস 2m, মধ্যসহ বিশ্লেষণ করলাম, মাইনাস এম প্লাস 2 ইকুয়ালস টু 0, বা এম কমন নিয়ে নাও এই দুটো থেকে, তাহলে এম মাইনাস 2 মাইনাস 1 কমন নিয়ে নাও, এম মাইনাস 2 ইকুয়ালস টু 0। ক্লিয়ার না হলে বলবে, একদম ইজি। বা এখান থেকে দুটো থেকে কি কমন আসবে, এম মাইনাস 2 কমন আসবে, তাহলে এখানে এম মাইনাস 1 পড়ে থাকবে। তাহলে এম সমান 2 হচ্ছে একটা, এম সমান একটা 2 হচ্ছে, আর একটা হচ্ছে কি এম সমান 1 হচ্ছে। তাহলে এম এর মান কত ধরেছিলাম, এম এর মান ধরেছিলাম এক্স প্লাস 5/2 মাইনাস এক্স প্লাস 5/2 মাইনাস, ঠিক না। তাহলে এইখানে বসিয়ে দেবো, একটাতে বসাই, এক্স প্লাস 5/2 মাইনাস এক্স সমান কত হবে, 2 হবে। আমার তো এক্স এর মান বের করবো, এম নিয়ে তো লাভ নেই, কোনাকুনি গুণ করবো দেখো এখানে। তাহলে এক্স প্লাস 5 এর সঙ্গে 1 গুণ হবে, আর এর সঙ্গে 2 গুণ হবে। তাহলে এক্স প্লাস 5 সমান 2 2 4 মাইনাস 2x, বা এক্স প্লাস 2x সমান হবে 4 মাইনাস 5, বা এটা হবে 3x সমান মাইনাস 1, বা এক্স সমান হবে মাইনাস 1/3। এটা হবে আমাদের সঠিক উত্তর। একটা উত্তর বেরোলো, আবার এইখানে আবার বসাতে হবে। দেখো এক্স প্লাস 5/2 মাইনাস এক্স সমান 1, একই রকম ভাবে করবো আমরা, এক্স প্লাস 5 সমান কত হবে, 2 মাইনাস এক্স, কোনাকুনি গুণ করলাম, বা এক্স প্লাস এক্স, কেন মাইনাস এক্স আছে, সমান চিহ্নের দিকে প্লাস এক্স হয়ে যাবে, 2 প্লাস 5 আছে এদিকে গেলে মাইনাস 5 হয়ে যাবে, বা 2x সমান কত হবে, -3, বা x সমান কত হবে, -3/2। এটা একটা অ্যান্সার হবে। তাহলে x এর মান কতগুলো পেলাম, দুটো পেলাম, -1/3, আর একটা হবে -3/2। কোশ্চেন 5-এর দাগের কোশ্চেন কি বলেছে দেখো, বলছে 16কে এইরূপ দুটি অংশে বিভক্ত করো যেন বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি হয়। তাহলে 5-এর দাগের কোশ্চেনটা যেটা বলেছে, 16কে দুটো অংশে বিভক্ত করতে বলেছে। যদি আমি একটা x ধরি, আর একটা কত হবে, 16 মাইনাস এক্স হয়ে যাবে। এবারে দুটি অংশ যেন বৃহত্তর অংশ, এখানে আমি যদি ধরে নিই যে এক্সটা গ্রেটার দেন হবে 16 মাইনাস এক্স এর থেকে, ধরতে পারি আমি বৃহত্তর অংশ বলেছে, বৃহত্তর অংশের বর্গের দ্বিগুণ, বৃহত্তর অংশ কোনটা, এক্স, তাহলে এক্স এর স্কোয়ারের দ্বিগুণ হলো ক্ষুদ্রতর অংশের বর্গের চেয়ে 164 বেশি। ক্ষুদ্রতর অংশ কোনটা, 16 মাইনাস এক্স এর হোল স্কোয়ার, তার বর্গের চেয়ে কত বেশি, 164 বেশি। মাইনাস করে দিলে 164 হবে, এটাই বলেছে আমাকে, শর্ত বলে দিয়েছে। এখান থেকে আমি এক্স এর মান বের করবো, তাহলে 2x স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 16 16 কত, 256, মাইনাস 2ab মানে হচ্ছে 32x প্লাস এক্স স্কোয়ার, বি স্কোয়ার সমান 164। জাস্ট আমি ভাঙলাম, সূত্রে ভেঙেছি। এবারে দেখো 2x স্কোয়ার মাইনাস 256, 256, তারপরে কি হবে এখানে, মাইনাস মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস 32x, আর মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার সমান 164। এবারে 2x² মাইনাস এক্স স্কোয়ার কত হবে, এক্স স্কোয়ার প্লাস 32x, ওকে, মাইনাস 256, আর এটা হচ্ছে মাইনাস 164 সমান 0। এবারে এইটা দুটো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে না, তাহলে এক্স স্কোয়ার প্লাস 32x
যোগ করলে কত হবে, এটা হবে 420 ইকুয়ালস টু 0। ক্লিয়ার হয়েছে? মধ্য সহগ বিশ্লেষণ করবো আমরা। দেখো এক্স স্কোয়ার প্লাস 42 10-এ 420 হয় না? তাহলে 42 10-এ যদি 420 হয়, আমি এটাকে লিখতে পারি এখানে 42 মাইনাস 10 এক্স দিলেই তো 32 হয়। আগে মাইনাস আছে, আমি কিন্তু আগের ভিডিওগুলোতে অনেকভাবে বুঝিয়ে দিচ্ছি কিভাবে মধ্যসহগ বিশ্লেষণ হয়। যারা দেখোনি অবশ্যই দেখবে, কিন্তু বারবার বলছি আমি, সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 42x মাইনাস 10x মাইনাস 420 ইকুয়ালস টু 0। বা এক্স কমন নিলে কত হবে, এক্স প্লাস 42 মাইনাস 10 কমন নিলে হবে এক্স প্লাস 42। অতএব এক্স প্লাস 42 ইন্টু এক্স মাইনাস 10 ইকুয়ালস টু 0 হচ্ছে। শেষ হলো? তাহলে এবারে ভালো করে দেবো, এক্স প্লাস 42 সমান 0 হবে, আর একটা এক্স মাইনাস 10 সমান 0 হবে। তাহলে এক্স সমান কত হচ্ছে, -42, এখানে এক্স সমান হচ্ছে 10। ভালো করে লক্ষ্য করো, এক্স এর মান আমি যে ধরেছিলাম একটা এক্স গ্রেটার দেন 16 মাইনাস এক্স, এক্স এর মান একটা কত হচ্ছে তাহলে বলো, এক্স সমান হবে 10, আর একটা হবে কত, এক্স আর একটা মানে কত হচ্ছে, একটা 10 হবে, একটা 16 - 10 মানে কত হবে, 6 হবে। তাহলে একটা 6 হবে, দুটি অংশের মধ্যে একটা 6 হবে, আর একটা কত হবে, 10 হবে। তাহলে এক্সটা বৃহত্তর ধরেছিলাম কেন? এবারে মাইনাসটা আমি নিতে পারবো না, -42, এক্সটা একটা -42 বেরিয়েছে না? তাহলে যেহেতু এক্সকে আমি বড় ধরেছি না, তাহলে দেখো এক্সকে যদি আমি -42 ধরি, তাহলে 16 মাইনাস অফ +42 হয়ে যাবে না? তাহলে এটা কত হয়ে যাচ্ছে, 6 × 2 = 8, 4 × 1 = 58 হয়ে যাচ্ছে। কিন্তু এক্সকে আমি তো বড় ধরেছিলাম না, এক্সকে বড় ধরেই তো আমি পুরোটা লিখেছি, কিন্তু এখানে দেখো এক্স ছোট হয়ে যাচ্ছে, আর মাইনাস যেটা ওটা বড় হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু x - 42টা আমাদের গ্রহণযোগ্য নয়। ক্লিয়ার হয়েছে না হয়নি? ওকে, একদম ইজি ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, অর্থবাদ। একজন সাইকেলার ওই 96 কিলোমিটার ভ্রমণ করে দেখলেন যে ঘন্টায় আরো 2 কিলোমিটার বেশি বেগে গেলে 4 ঘন্টা কম সময় লাগতো। তিনি কত বেগে গিয়েছিলেন হিসেব করে লিখতে বলেছে। তাহলে প্রথমত যেটা দেওয়া রয়েছে যে টোটাল সে 96 কিমি ভ্রমণ করেছে। এবারে তিনি যে বেগে গিয়েছিলেন আমি জানি না, আমি ধরলাম যে x কিমি/আওয়ার। তাহলে দেখো x কিমি/ঘন্টা গিয়েছে, তাহলে সে x কিমি যায় কত, 1 ঘন্টায়। তাহলে বলো আমাকে 1 কিমি যাবে কত ঘন্টা, 1/x ঘন্টায়, কিন্তু যাবে সে 96 কিমি। 96 কিমি যায় কত, 96/x ঘন্টা। কিন্তু যদি বলে যে 2 কিমি বেশি বেগে যেত, মানে এক্স এর জায়গায় যদি সে x+2 কিমি/আওয়ার বেগে যেত, তাহলে দেখো এখানে x+2 কিমি যাবে কত, 1 ঘন্টায়। 1 কিমি যাবে কত, 1/x+2 ঘন্টায়। 96 কিমি তো তাকে যেতে হবে, 96/x+2 96/x+2 ঘন্টা। এবারে মন দিয়ে দেখলে বুঝতে পারবে স্পিড বেড়ে গেছে, মানে নিশ্চয়ই সময় কম লাগবে। কত সময় কম লাগবে বলছে, 4 ঘন্টা সময় কম লাগবে। বেশি কে লাগবে, 96/x। কম বেগে গেলে বেশি সময় লাগবে, আর বেশি বেগে গেলে কম সময় লাগবে, 96/x+2। এটা সমান হচ্ছে 4 ঘন্টা। তাহলে বেশি থেকে কমটা বাদ দিলে তবে তোমার 4 ঘন্টা কম সময় লাগবে। 4 ঘন্টা কম সময় লেগেছে, এটাই বলেছে আমাকে শর্ত অনুসারে। এবারে আর করবো না আমি, এরপরে তোমাদের সলিউশন কিন্তু নিজেকে করতে হবে, মধ্য সহগ বিশ্লেষণ করে সহগ নিজেকে করতে হবে। আমি কিন্তু তোমাদের জাস্ট সলিউশন, কি বলবো, সমীকরণটা রেডি করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, a+1/b=1, b+1/c=1 দেখাতে বলছে c+1/a=1। এখানে দেখো সি আছে, এ আছে, তাহলে বি এর কোনো কাজ নেই। আমি বুদ্ধি করে যদি এইখান থেকে বি বের করে এইখানে বসাই, তাহলে বি এর মানটা বেরিয়ে যাবে। তাহলে এইখানে দেখো আছে a+1/b=1 আছে, তাহলে 1/b সমান কত হবে, 1 - a হবে। এটা প্লাস এ আছে, এদিকে মাইনাস এ হয়ে যাবে। তাহলে বি সমান কত হয়ে যাবে, 1/1 - a হয়ে যাবে। এবারে এইটাতে আমি বসাবো কত আছে, b+1/c=1 আছে, বা বি জায়গায় কত লিখবো, 1/1 - a প্লাস 1/c=1। আচ্ছা, এটা আছে কত আমাদের, আচ্ছা 1/c সমান কত হবে, 1/1 - a। ইয়েস অর নো? তাহলে এইখান থেকে 1/c সমান পাবো আমি 1 - a লসাগু, 1 - a -1, -1 কেটে দাও। আচ্ছা, সি কত পাবো আমি, 1 হয়ে যাবে না, মানে 1 - a উল্টে যাবে, এইদিকে উল্টে গেছে, c/1 হচ্ছে, এইদিকে উল্টে যাবে, 1 - a উপরে যাবে, -a নিচে আসবে। তাহলে সি সমান হবে -1 প্লাস a/1, মানে এ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এর নিচে আছে -a।
আচ্ছা, -1/a, আর এটা হবে -a/a, মানে +a/a হয়ে যাবে, মানে এটা 1 হয়ে যাবে। তাহলে c সমান দেখো -1/a + 1, c সমান -1/a + 1, -1/a এদিকে এলে কি হবে, c + 1/a সমান 1, আর এটাই হচ্ছে আমাকে প্রুফ করতে বলেছি, c + 1/a সমান 1, c + 1/a সমান 1। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাবো, অথবা দেখো কি বলেছে এখানে, অথবা কোশ্চেন নাম্বার বলছে এক্স সমান √7 + √6 হলে x³ + 1/x³ এর সরলতম মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে 6 অথবা দেখো, বলছে দেখো এক্স সমান √7 + √6, 1/x কত হবে, কারণ আমাকে x³ + 1/x³ রয়েছে, 1/x কত হবে, 1/√7 + √6। সরণী নিরসন করে ফেলো, সরণী নিরসন করে ফেলো এখানে, সরণী নিরসন করলে কত হবে বলো, সরণী নিরসন করলে কত হবে, √7 মাইনাস √6/√7 এর হোল স্কোয়ার মাইনাস √6 এর হোল, তাহলে হচ্ছে কত, √7 মাইনাস √6 হচ্ছে। ঠিক আছে, কেন, কারণ নিচে 1 হয়ে যাবে, 7 - 6 সমান 1 হয়ে যাবে। এবারে সূত্র যেটা আছে সেটা করবো আমরা, x³ + 1/x, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু x প্লাস 1/a প্লাস, তাহলে a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে a কিউব, x x কেটে যাও, x প্লাস 1/x এর মান কত, আচ্ছা এখানে x প্লাস 1/x বের করে নিই, x প্লাস 1/x কত হবে, √7 প্লাস √6 প্লাস √7 মাইনাস √6 কাটবে 2√7, তাহলে এটা হবে 2√7 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2√7 এর হোল কিউব মানে কত, 2√7 কে 3 বার গুণ করবে, তাহলে 2√7 ইন্টু 2√7 ইন্টু 2√7, ভালো করে দেখো, 2 2 4 2 8, √7 কত হবে 7, ইন্টু একটা √7 থেকে যাবে, মানে 56 √7, 56 √7 মাইনাস কত হবে 6 √7, মানে হচ্ছে কত 50 √7, 56 থেকে 6 বাদ দিলে কত হবে 50, তাহলে আমাদের হচ্ছে কত এখানে 50 √7, এটা হবে আমাদের সঠিক উত্তর। দেওয়া না হলে বলবে, একদম ইজি ছিল, জাস্ট এক্স এর মান দেওয়া রয়েছে, আমি কি করেছি, কিছু করিনি, শুধু 1/x বের করেছি, 1/x বের করে সূত্রে বসিয়েছি, a কিউব প্লাস b কিউবের সূত্র বসিয়েছি, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3 ইন্টু a প্লাস b, জাস্ট এক্স প্লাস 1/x এর মানটাকে বের করেছিলাম 2√7, সেটা শুধু বসিয়ে দিয়েছি, ব্যাস কমপ্লিট হয়ে গেছে, সলিউশন করে দিয়েছি। ওকে, আর কিচ্ছু নেই এখানে। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার, আচ্ছা এরপরে যেটা রয়েছে সেটা তোমাদের কোশ্চেন নাম্বার 7-এ যেটা রয়েছে উপপাদ্য রয়েছে সেগুলো তোমরা তো করে নিবে, আমি অঙ্কগুলো শুধু করে দিচ্ছি। এরপরের কোশ্চেনটা ভালো করে শুনবে, মন দিয়ে শোনো। বলছে দেখো, এক গ্রোস দেশলাই বাক্সের একটি প্যাকেটের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দিয়ে দিয়েছে, একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে। দেখো এখানে একটি দেশলাই বাক্স দেওয়া রয়েছে, একটা ধরো দেশলাই বাক্স রয়েছে এখানে, বলছে যে এই দেশলাই বাক্সগুলোকে না, এরকম ছোট ছোট দেশলাই বাক্সগুলোকে বলছে একটা প্যাকেটে করা রয়েছে, এই প্যাকেটের মধ্যে ফেলে রাখা রয়েছে এই এক একটা দেশলাই বাক্সকে, বলছে এক গ্রোস দেশলাই বাক্স, এক গ্রোস মানে মনে রাখবে 12 ডজন, মনে রাখতে হবে, কিন্তু অনেক সব দেওয়া থাকবে, নাও দেওয়া থাকতে পারে, দেখো এখানে দেওয়া নেই, তোমাদের বইতে আছে এক গ্রোস মানে কি 12 ডজন, তার মানে বলো এখানে টোটাল কতগুলো দেশলাই বাক্স রয়েছে, 12 ডজন মানে কি নিশ্চয়ই 144টা, 1 ডজন মানে 12টা, তাহলে 12 ডজন মানে কত হবে 144টি দেশলাই বাক্স রয়েছে, এইরকম দেশলাই বাক্স 144টা রয়েছে, দিয়ে কি করেছে এইখানে সাজানো রয়েছে এইভাবে, এখানে সাজিয়ে কি করা রয়েছে, একটা প্যাকেট করা রয়েছে, দিয়ে একটা প্যাকেট করে দিয়েছি। বলছে ওই যে প্যাকেট করেছে না এই এক গ্রোস দেশলাই বাক্স রাখার পরে, বলছে তার দৈর্ঘ্য বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে, উচ্চতা বলেছে, তাহলে দৈর্ঘ্য কত বলেছে এখানে 2.8 ডেসিমিটার, দৈর্ঘ্য বলেছে কত 2.8 ডেসিমিটার। আচ্ছা, দৈর্ঘ্য, প্রস্থ কত বলে দিয়েছে, প্রস্থ বলে দিয়েছে আমাকে 1.5 ডেসিমিটার, উচ্চতা বলে দিয়েছে 0.9 ডেসিমিটার, 0.9 ডেসিমিটার। বলো এখানে তাহলে
আমি পুরো এই যে প্যাকেটটা, এই প্যাকেটটার আয়তন পাবো না? প্যাকেটের প্যাকেটের আয়তন পাবো না? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, গুণ করে দিব আমি। 2.8, দৈর্ঘ্য কত? 2.8 গুণিত প্রস্থ 1.5 গুণিত উচ্চতা 0.9, কি হবে? ঘন ডেসিমিটার। হয়ে গেল। এটা কার আয়তন? পুরো প্যাকেটের আয়তন। এবার এই প্যাকেটের মধ্যে কি আছে? দেশলাই বাক্স রয়েছে। কটা দেশলাই বাক্স? 144টা দেশলাই বাক্স রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো প্যাকেটের আয়তন যদি আমার এটা হয়, এর মধ্যে নিশ্চয়ই 144টি দেশলাই, একদম ইজিলি বোঝাচ্ছি আমি, বাক্সের আয়তন নিশ্চয়ই এইটা 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 ঘন ডেসিমিটার। কেন? কারণ ওই 144টা প্যাকেট দেশলাই বাক্স মিলে তো একটা প্যাকেট হয়েছে। আমাকে বলছে একটি দেশলাই বাক্সের আয়তন কত হবে? 2.8 ইন্টু 1.5 ইন্টু 0.9 বাই 144। এটাকে এবারে কাটাকাটি করবো, যেটা বেরোবো ওটাই হবে কি আমাদের সঠিক উত্তর। তাহলে দশমিক তুলে নিচে 10 আসবে, দশমিক তুলে নিচে 10 আসবে, 16 9 144 হয়ে গেল। এবার এখানে কত আসবে আমার? 4 7 28, 4 4 16, ঠিক আছে। আচ্ছা, এবারে কত আসছে? 5 3 15, 5 2 10, উপরে আসছে 21, নিচে আসছে কত? এখানে 4 2 8, উপরে আসছে 21, নিচে আসছে কত? 800, এটা আসছে তাই না? 16 নামবে কত এখানে? 6 5 11, 8 দশমিক 8 6 48, 48, 48 8 6 48 ইন্টু 2 শূন্য আর 2 16, 8 5 40, 8 5 40, তাহলে 2 6 2 5, তাহলে 2 6 2 5 আর ডিভাইডেড বাই আবার একটা 100 রয়েছে, মানে হচ্ছে 0.02, 0., দুটো আছে তো, তাহলে এখানে একটা দশমিক আছে, 0.02 6 2 5, কি হলো? ঘন ডেসিমিটার। এটা হবে আমাদের সঠিক উত্তর, ঘন ডেসিমিটার। তাহলে এক একটা দেশলাই বাক্সের আয়তন কি পেলাম আমি? এত ঘন ডেসিমিটার পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে? এবারে এটাকে যদি সেন্টিমিটারে নিয়ে যেতে চাই, সেন্টিমিটারে নিয়ে যেতে হলে কি করতে হবে? 1000 দিয়ে গুণ করবো আমি। তাহলে 0.0262 5 গুণিত 1000 ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব, মানে কত হবে? 1000, 26.25 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? এটা এক একটা দেশলাই বাক্সের আয়তন পেয়ে যাবে। এবারে দেখো বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি করবে দেখো, বলছে যদি দেশলাই বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে দেয়, উচ্চতা দেয়নি, তাহলে উচ্চতা কি করে নিবে? ধরে নিবে যে এইচ হচ্ছে দেশলাই বাক্সের উচ্চতা, এইচ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে তার উচ্চতা কত হবে? দেখো 5 × 3.5 দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা, এটা মানে কত? 26.25 না? কেন? কারণ এটাই তো তার আয়তন, এক একটা দেশলাই বাক্সের আয়তন। তাহলে দৈর্ঘ্য প্রস্থ, এখান থেকে তোমরা উচ্চতা বের করে নিতে পারবে। এটা হচ্ছে বাকিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ক্লিয়ার না? 9 দাগের প্রশ্নটি বলেছে দেখো যে 9 মিটার উচ্চতা বিশিষ্ট, কত মিটার? 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক রয়েছে এখানে। ঠিক আছে? কি রয়েছে? চোঙাকৃতির ট্যাঙ্ক রয়েছে, যেটা জলপূর্ণ রয়েছে। যদি 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়, তবে 36 মিনিটে ট্যাঙ্কটির সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটির ব্যাস কত? ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে এখানে এর উচ্চতাটা বলে দিয়েছে আমাকে কত? 9 মিটার। এটা একটা ট্যাঙ্ক, লম্ববৃত্তাকার চোঙাকৃতির ট্যাঙ্ক দেওয়া রয়েছে, যার আমার উচ্চতা বলে দিয়েছে কত? 9 মিটার। ঠিক আছে? এবারে বলছি যদি 6 সেন্টিমিটার দৈর্ঘ্য, আচ্ছা ট্যাঙ্কটির কি আমাকে ব্যাস বলেছে? বলেনি। ব্যাসার্ধ বলেছে? বলেনি। আমি যদি ধরে নিই যে এর ব্যাসার্ধ আর মিটার, ওকে, কি ধরলাম? আর মিটার আমি ধরে নিব এর ব্যাসার্ধ। ঠিক আছে? এবারে কিন্তু ওর মধ্য দিয়ে যে জলটা বেরোবে, একটা পাইপ দেওয়া রয়েছে, এইখানে দেখো একটা পাইপ দেওয়া রয়েছে। এই পাইপের মধ্য দিয়ে যে জলটা যাবে, বলছে এর ব্যাসার্ধ বলে দিয়েছে আমাদের কত? 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে। তাহলে এটা বলে দিয়েছে আমাদের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, পাইপের মধ্যে যে ব্যাসার্ধ। ঠিক আছে? আচ্ছা, ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে কত? আমাকে 3 সেন্টিমিটার হয়ে যাবে। ওকে, মিনিটে 225 মিটার জল বেরোয়, মানে কি ধরবে এটাকে? মনে রাখবে যে 225 মিটার দৈর্ঘ্যের পাইপ রয়েছে, 1 মিনিটে ওর যে আয়তন, ওই জলটা বেরোবে। কি বললাম আমি? মন দিয়ে শুনে না। যেটা বলবে যে এত মিনিটে এত মিটার বেগে জল বেরোয়, তোমাদের কাজ হচ্ছে কি,
যত মিটার বেগে জল বেরোবে বলবে, ওটাই ধরে নিবে পাইপের আমার কি দৈর্ঘ্যটা। এই পাইপ যেটা জল বেরোবে ওর দৈর্ঘ্য। এবারে এই দৈর্ঘ্যের যে জলটা বেরোবে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, তাহলে নিশ্চয়ই চোঙের আয়তন পেয়ে যাবো। উচ্চতা দেওয়া আছে, দৈর্ঘ্য মানে এটা উচ্চতা দেওয়া রয়েছে পাইপের, ব্যাসার্ধ আর দেওয়া রয়েছে এখানে, নিশ্চয়ই আমি এখানকার কি পেয়ে যাবো, আয়তন পেয়ে যাবো। তাহলে আয়তন কত হবে এখানে, আয়তন কত হবে, পাই আর স্কোয়ার এইচ, পাই ইন্টু আর স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার ইন্টু এইচ কত, 225, এত মিটার বেগে। তাহলে আমাকে সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে আসতে হবে। সেন্টিমিটার থেকে মিটারে নিয়ে এলে কি হতো, মিটার বেশি বেশি 100 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে নিশ্চয়ই এখানে 3-এর জায়গায় কত লিখবো আমি, 3/100 করবো। ছোট ছোট জিনিস যেন ভুল না হয়, কত করবো, 3/100 করবো, ব্যাস হয়ে গেল। তাহলে পাই ইন্টু আর স্কোয়ার ইন্টু এইচ, এত ঘন কি পেলাম আমি, মিটার। তাহলে সেন্টিমিটারকে মিটারে করে নিলাম, যেহেতু এত মিটার বেগে জল বেরোচ্ছে। এবারে বলো, এই যে জলটা বেরিয়েছে এটা কত মিনিটে বেরিয়েছে, 1 মিনিটে বেরিয়েছে। তাহলে আমাকে বেরোবে 36 মিনিটে, আমাকে জলটা বের করতে হবে। কত মিনিটে, 36 মিনিটে। তাহলে দেখো 1 মিনিটে যদি এত ঘনমিটার জল বেরো হয়, তাহলে 36 মিনিটে কত বেরোবে, পাই ইন্টু 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36 ঘনমিটার। একদম ইজি, ঠিক আছে না নিশ্চয়ই, একদম ইজি। 36 ইন্টু এত ঘনমিটার। এবারে বলেছে দেখো, এই যে জলটা, এটা পুরো 36 মিনিটে বেরিয়ে যাবে, মানে হচ্ছে ট্যাঙ্কের আয়তনের সঙ্গে সমান হবে। এইখানে যে জলটা ধরবে, এই ট্যাঙ্কের ভেতরে যে জলটা ধরবে, সেটা নিশ্চয়ই এর সঙ্গে সমান হবে, পুরোটা বেরিয়ে যাওয়ার অর্থ কি। এবারে ট্যাঙ্কের যে আমাদের আয়তন, ট্যাঙ্কের আয়তন সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, পাই আর কত এখানে আমি ধরে নিচ্ছি আর স্কোয়ার ইন্টু এইচ কত, 9 মিটার। এইটা বলে দিয়েছে এইটার সঙ্গে সমান হবে, মানে পাই ইন্টু 3/100 এর হোল স্কোয়ার ইন্টু 225 ইন্টু, এখান থেকে আর এর ভ্যালুটা বের করে নাও। পাই কেটে দাও, আর স্কোয়ার সমান কত হবে এখানে, পাই আর স্কোয়ার এইচ করেছি তো, হ্যাঁ ঠিক আছে। আর স্কোয়ার সমান কত বেরোবে এখানে, 3/100 ইন্টু 3/100 ইন্টু 225 ইন্টু 36/9, ঠিক আছে, 9×4=36। এটাকে যদি আমি গুণ করি, তাহলে উপরে আসবে কত বলো তো, এখানে উপরে আসবে আমাদের 9 × 225 ইন্টু 4/100। এখানে একটু বুদ্ধি করে করবো আমরা, দেখো ভালো করে, আর স্কোয়ার তো, তাহলে আর সমান কি হবে, রুট ওভার হয়ে যাবে না, রুট ওভার হয়ে যাবে না, রুট ওভার মানে কি, দুটো থেকে একটা বেরোবে, তাহলে 9 থেকে কি 3 বেরিয়ে আসবে, 225 থেকে 15 বেরিয়ে আসবে, 4 থেকে 2 বেরোবে, দুটো 100 থেকে একটা 100 বেরোবে। ক্লিয়ার হয়েছে না হয়নি, একদম ইজিলি করলাম, যাতে গুণ করতে না হয়। সবসময় একটু শর্টকাট করার চেষ্টা করবে। এবারে 15 থেকে 45 দুয়ে 90, 90 বাই কত, 100 হয়ে যাবে না। তাহলে কেটে দিলে কত হবে, শূন্য কাটলে 0.9 কি বেরোলো আমাদের, 0.9 বেরোবে মিটার, ঠিক না, মিটার ডেসিমিটার। এবারে তাহলে কত হয়ে যাবে আমাদের, 9 ডেসিমিটার হলো আমাদের, 0.9 কি বেরোলো, মিটার বেরোলো। এবারে বলো, আমাকে চেয়েছে কিন্তু ব্যাস চেয়েছে, তাহলে ব্যাস কত হয়ে যাবে, 2 ইন্টু 0.9, কত বেরোবে, 2 ইন্টু 0.9। আচ্ছা, 2 ইন্টু 0.9, নব্বই 18 মানে 1.8। ক্লিয়ার হয়েছে বাবু, বলো তো ভালো করে, ক্লিয়ার হয়েছে, আরে অঙ্ক বোঝো বাবু, ভালো কথা বলছি একদম। একদম তোমাদের বলবো, শুরুতে একটা তোমাদের মূল মন্ত্র দিচ্ছি অঙ্কের ক্ষেত্রে, অঙ্ক বোঝো। বারবার বলছি, অঙ্ককে ভেতরে ঢোকাও, ভালো কথা বলছি আমি সবাইকে। এইখানে আগে ভালো করে রেডি করো, বিন্দাস, যে কোনো কোশ্চেন সলভ করতে পারবে তুমি। নাহলে মুখস্থ করে যাবে, 2 দিন পরে ভুলবে, আবার করবে, আবার ভুলবে, প্রেসার দিবে মাথার মধ্যে, কি বলবে, প্রেসার, অঙ্কগুলো প্রেসারাইজ করবে। শেষে কি হবে, অঙ্কটা করতেই ভুলে যাবে, অঙ্ক করতে ভালো লাগবে না, বোরিং হয়ে যাবে, বোরিং থেকে বেরিয়ে আস। আমি যেভাবে পড়াচ্ছি না, এইভাবে বোঝার চেষ্টা করো, সবভাবে একটু পড়ো, ভালো করে বোঝো, ঠিক আছে, বোঝার পরে অঙ্কটা কিন্তু ভালো করে বলবে, অঙ্কটা গ্যারেন্টি দিয়ে বলছি। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, স্কুল নাম্বার 5 নিয়ে। ততক্ষণ তুমি ভালো থাকো। আরেকটা কথা বলছি, যদি ভালো লাগে কমেন্ট করে জানাও, খারাপ লাগলো কমেন্ট করে জানাও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, বলো। তো তোমাদের অনেকে যাতে উপকৃত হতে পারে, আমি তোমাদের চাই সমস্ত স্টুডেন্টদের অঙ্কের ভালো রেজাল্ট করতে পারে। সেই জন্য, তার জন্যই কিন্তু আমি তোমাদের সঙ্গে এসেছি, কিন্তু একদম কোনো অসুবিধা নেই। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, এবং আমার সঙ্গে যদি থাকো, আমার কথা ফলো করো, বাড়াবাড়ি করবে, সেই কিন্তু আমি ভিডিও করবো। আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।